আসসালামু আলাইকুম। কিছু ইউটিউবার আছে, তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে পদে আগুন শুধু লাগে নাই, আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাইটে যায় না, ওদের পাশা এরকম লাল হয়ে ফেটে আছে, এই অবস্থা। হ্যাঁ, ওইটা কাপড় যদি উদাম করেন না, উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে। কারণ কি, হিটটা ঠিক জায়গা মতো হয়েছে। আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে, ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন, তাদের তো গায়ে লাগবেই, তাই না? এক এক আসামির তদবির করে 1 কোটি 1.5 কোটি 5 কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়, তো করতে সমস্যা কোথায়? শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম। তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম, এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই, আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে, তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি। হইতে পারে শাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি, ঢাকা থেকে 3-4 কোটি টাকা নিয়ে এসছে, চ্যানেল 24-এ চাকরি করার অবস্থায় তো কামিয়েছে, টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইত। তো মনে করতাম ওইরকম কিছু আর কি। এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন। কথা তো বলেন চিবায় চিবায়া, বিশাল এক, দেখলে মনে হয় যেন শেরে বাংলা একে ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক। তো উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন। সবশেষ আমি হচ্ছে উবার চালাই। শাহেদ আলম, আমি শুধু উবার চালাই না, আমি এখানে কফির দোকানে কাজ করেছি, আমি এখানে গ্রোসারির দোকানে, বাংলাদেশের মুদির দোকান আছে না, মুদির দোকানে কাজ করেছি। আমি এইখানে একদম লিটারেলি বাংলাদেশে পিজা ডেলিভারি দেন না, বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে, ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি। আমি একদমই লজ্জাবোধ করি নাই। আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন, একদম লজ্জা করি নাই, লজ্জা, কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম। এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না? যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন, আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার, তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোট লোক মনে হয়েছে, ছোট জব, এটা খারাপ লেগেছে। তো আপনারটাই করি, শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি। অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশি এক ভাই আছে, খলিল ভাই। খলিল ভাই, সালাম আলাইকুম। আপনার খলিল বিরিয়ানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু। তো খলিল ভাইয়ের এই 4-5টা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরিয়ানি নামে। আপনারা যারা আমেরিকায় যারা আসেন, নিউ ইয়র্কে, তারা আমি জানি না নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা। তো নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরিয়ানি কোনটা। এই খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে শাহেদকে 1000 টাকা করে সাহায্য দিত। তো সাহায্য দিত যে, এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা? হ্যাঁ, কথা বলতে বলতে শুনি তার বক্তব্যটা, শুনে তারপরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরি। আপনার এই যে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট টাজেট আপনাদের নাই নাকি? আছে আছে, বাজেট থাকবে না কেন? সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে। কিরকম আছে একটু বলেন তো বস। এই যে সব মিলে তো ভালোই বাজেট দিই। এখন ওই যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে গুণী আর মানি এরাম না, আমার হয়ে গেছে কি গড়ে হলি বল, সবাই ভাগ করে দিতে যে কারো দেখা যাচ্ছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না, আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না, এরকম। প্রায় 10 বছর হয়ে গেল আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছুই দিলেন না ভাই, এটা হইলো একটা? এটা আসলে লজ্জাস্কর। সবাইরে দিছি, আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাইরে চেষ্টা করেছি কম বেশি হেল্প করার জন্য। শাহেদ ভাইরে কিরকম কি দেন? ওরা দিতাম প্রায় 1000 টাকা দিতাম ওরে, মানে প্রতি মাসে? হ্যাঁ হ্যাঁ। তো ওইটা ওর ছিল সর্বোচ্চ বরাদ্দ। আর এমনি দেখা যাচ্ছে এক একজনের এক এক রকম। শাহেদ আলমের বরাদ্দ এত বেশি থাকতো কারণ কি? ও আবার ওই দেখা যাচ্ছে দুই দিক থেকে, ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা, প্লাস হলো দেশি মানুষ সাতক্ষীরার, আমার বাড়ি যশোর। এই হচ্ছে আমাদের শাহেদ আলম,
শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে, টাকা পয়সা কোনো সমস্যা নাই। সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে, ইদানিং আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে। শাহেদ আলম, তোমার বউ কি চাকরি করে? ওই টাকা দিয়া 4টা পোর্শ, এই পোর্শ একটা, তারপর পোর্শের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা টেসলা, আরেকটা কি গাড়ি আছে, টোটাল 4টা গাড়ি তার। সে আমাদের সাথে, এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম। সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় $2200 শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায়। তো বিশাল বড়লোকি এক ভাবসাব। তো বড়লোকিটা টাকা পয়সাটা আসলো কোত্থেকে জানেন? ইসকন নিয়ে আমি প্রথম পর্ব করলাম। সেই ইসকনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ। তোর বউয়ের কোথায় কোন ইনকাম, তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল। আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো, তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল, মনির হায়দার বাইরে বল যে তোরে নিয়ে বসতে চাই, তুই বসে আমার দেখাবি, দেখায় তারপরে তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসকে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম। ছোট লোকের বাচ্চা কোথাকার তুই, বেটা বিরিয়ানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম। ভিক্ষা নেই নাই বেটা, কাজ করে খাই, সারা জীবন কাজ করে খাবো, কোনোদিন ভিক্ষা নিব না, কোনোদিন কোনো মানুষের 1 টাকা হক নষ্ট করব না। দ্যাটস আই অ্যাম। অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না, নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে। তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস, অনেক মানুষজন, আপনারা, এটা সুশীলদের বক্তব্য, আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলো। নো, যেই ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না। ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে। ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত। তুই যে অভিযোগ করেছিস, এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাইসা, তারপরে জবাব পাবি কি। সো তুই এখানে বলছিস যেসব কথাবার্তা, তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস। কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের বালো, নিজের মনে করো যে বিশাল বড় সুশীল। তো তুই সুশীল মনে কইরা তোরা বলিস যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। তুই যেই বেডির সাথে থাকিস, এই বেডিরেও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপরে আকাম করে ধরা পড়ে তোরে থানায় নিয়ে বিয়ে পড়াইছে, পাবলিকে ধইরা তোরে বিয়ে পড়াইছে, প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটির এই করছিস। তুই এগুলি আমাদের শিখাইস? নিজের পাশার নিচে ইয়ে ঠিক আছে তোর, ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি। তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না। ব্যক্তিগত আক্রমণ না, দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করত। আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধ অপরাধী ইয়ে করতো, হিন্দুদের বাড়িঘর হামলা করত। হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে। এসব আসিফ নজরুল লিখেছে। শুধু যে লিখেছে তা না, আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে। যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয়। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয়, ও বলবে মিথ্যা, আমি এটা প্রমাণ করব। সো দেলোয়ার হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড, যে বিচার, এই বিচার যদি নাকি আবার পুনঃতদন্ত হয়, এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয়, আসিফ নজরুল সেটার আসামি হবে। অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলোয়ার হোসেন সাইদি আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত, এটা কি ব্যক্তি আক্রমণ না? নিজামী হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে, এটা ব্যক্তি আক্রমণ না? তাও মিথ্যা কথা, আমরা তো মিথ্যা বলি নাই। এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে, আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের, বহু আগের এই রেকর্ড, প্রায় 10 বছর আগের। সে তার বউয়ের সাথে, তখন তার বউ আরেকজনের ঘরের বউ, তার সাথে আপনার এই সংসার করছে। সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে, হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কি না, এসব নিয়ে কথাবার্তা বলে। সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে, এটা হচ্ছে প্রশ্ন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন করলাম, এগুলো জানা দরকার। দেখেন 5 তারিখে যে ঘটনা, 5 তারিখ এই দেশটা স্বাধীন হয়েছিল কেন, এটা একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হবে কি কি কারণ ছিল। আওয়ামী লীগ, ইন্ডিয়া,
এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে, আমরা এতদিন ধরে যা বলছি, যেই সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, গুমের শিকার হয়েছিল, আলেমদেরকে যা করা হয়েছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে কারা, এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাই বোধহয় এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল, দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া, তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদের খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি নাই এটা। তো সে এটা জানতে পেরেছে। কিভাবে জেনেছে? আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে। তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার, তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে, আপনি কিন্তু এটা করেন না, আপনি কিন্তু ভাই আমাদের করেন, সাবধানে চলেন, আপনার ট্র্যাপে ট্র্যাপে ফেলতে পারে, সো একটু সাবধানে চলাফেরা করেন। তারা সাবধান করে দিয়েছে। নাম বলে দেই, কনক সারোয়ার। আমি কনক ভাইকে পাঠাই, কনক ব্যাপারে ভাই দেখেন, এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ। তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নেই, এগুলি নিয়ে এখন নিজেদের ভেতরে এগুলি কি, যে অনেক আগে প্রেম করতো, পরকিয়া করতে, এগুলি এখন বলে লাভ কি। তো কনক ভাই তাকে সাবধান করে। দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন, বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম। এরপরে সে ফোন করলো। ফোন করার পরে আমি বললাম, আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই, আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস, এই সেই, হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো। তো আমি ফোন করেছে, যেহেতু ফোন আবার করেছে বলি, ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে, মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে। তো আমি নিয়ে কথা বললাম। তখন আমারে জিজ্ঞেস করলো কি সমস্যা, কি ভাই বলেন, কি কি হয়েছে, কি লাগবে কি, আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা যায়, চলেন মিলেমিশে কাজ করি, দেশে আসেন, কি সমস্যা, কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেক দিন ধরে পড়ে আছে, আপনি লাইভে বলছেন, এটা ঠিক করে দেই। তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না, আপনি যদি পারেন আপনার আমি পাসপোর্টের, সে আমার কাছে রিসিট চাচ্ছে। তা আমি বলছি স্যার আপনার যদি পাসপোর্টের রিসিট আমি দিয়ে দেই, আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন, আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো। তো এই হয়েছে তার সাথে আমার কথা। এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আপনি 5 তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম, আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয়। এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ। তার 3 দিন পরে সে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে। এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে? যেই হোক, আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না, বলতে পারেন যে ডক্টর ইউনূসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে। তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয়, আমার সাথে সে নিজে থেকে কথা বলতে চায়, আবার ওই দিন এটাও বলেছে, নাম্বার দিল আমাকে, নাম্বার দিয়ে বলল যে ইলিয়াস, নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে, মনির হায়দার ভাই আরও প্রায় 10 দিন আগে দিয়েছে, ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে। আমি ফোন করি নাই তারে, সেই পরে এই মনির হায়দার ভাইকে দিয়ে ফোন করায়। তো মনির হায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক। এখন আসিফ নজরুলের যখন ফারুকীকে করলো, এরপরে তো আর কোনো কথা নাই। আচ্ছা, তার আগে আসিফ নজরুল, প্রথম আলো, তারপরে কালবেলা, এদেরকে নিয়ে আমি নিউজ করলাম, 2টাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে। ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন, অনেক পলিটিশিয়ান, সবার আগে মাপ চাই, আমি জামাতের আমিরের কাছে মাপ চাই, ওনাকে আমি খুব সম্মান করি, উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে, কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না, কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল। আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক, এটা বর্ণনা, এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই, তখন তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব, এটা দেওয়ার দরকার ছিল তাই দিলাম। এর বাইরেও ভিপি নুরুল হক, নূরটুর সহ আরও অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন, ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না। তো আমি তাদেরকে একই কথা বলেছি, আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে, সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি। আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলা, আপনাদের সাথে গিয়ে কাজ করব ওইখানে করতে পারবেন না। আমার কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট যতদিন না হবে, যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধে করে, আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো।
অতএব সেটা কি, সেটা হচ্ছে বিডিআরের জওয়ানদের সবাইকে ছাড়তে হবে। বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। 21শে অগস্ট গ্রেনেড হামলা, এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না, ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে, ওইটা নতুন মামলা হবে। এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার। আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনারা এটার অনুসন্ধান করেন। আপনিও জানেন এটা কারা করেছে, আমার কাছে ওটার সব তথ্য প্রমাণ আছে, আমি সেটা নিয়ে কাজ করছি। এই কয়েকদিনের ভেতরে ওটার ভিডিও দেখবেন আপনারা। অতএব আপনি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড, তারপরে উদিচি, নারায়ণগঞ্জ বোমা হামলা, যেই ঘটনা, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড, এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত। এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে। আজকে 2024 সালের ডিসেম্বর মাস, আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা। অতএব এই যে মানে আপনার কোনো কিছুই যে হচ্ছে না, মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ, সব কিছুতে কাজ চলছে, এটা চলছে ওটা, ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু চুপ। বিডিআরের জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে, কাকে খুশি করার জন্য? এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে। তো সব এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই, আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ। সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই, তথ্য পাই, ওটা দেওয়া সম্ভব না, ফেরাউন ওইটার হেদায়েত হওয়ার দিন শেষ। কিন্তু সে কথার কথা বলছি, শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে, আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব। এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম, এখনও বলছি। অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া। এই দেশের যত সমস্যা, সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া। যত কিছুর সমস্যা, সব সমস্যা ইন্ডিয়া বাধায়। অতএব তাদের এটার বিচার করতে হবে। কারা কারা, কোন কোন সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনী এদেশে বিচারের ঊর্ধ্বে না, তাদের বিচার করতে হবে। কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল? শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল, এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না, আরও অনেকে আছে, তাদেরকে ধরতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত 15 বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে, তাদের বিচার করতে হবে, দ্রুত তাদেরকে ধরতে হবে। এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না, কখনোই যাবে না। কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই? আরে বেটা, উবার চালাই, সমস্যা কোথায়? তোর মতো ভিক্ষা করি রে, তোদের মতো চুরি করি, চুরির টাকা আমার পকেটে ঢুকাই। ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো, তাও নিউ ইয়র্কে না, ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো। জায়গার নাম বলতে বলেছে, কই কিনবেন ওই জায়গার নাম বলেন। ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না। আমার কথা বলায়, আমার স্টাইলে আমি কথা বলি, আমার কথায় কারো পছন্দ হইতে পারে, না হইতে পারে, কোনো সমস্যা নেই। কত মানুষ ভাই কত কিছু বলতেছে, এত কিছু শোনার টাইম আছে নাকি? ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে, কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই। একজন মেসেজ পাঠিয়েছে, হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্রী গালাগালি করেছে, এটা মুখে উচ্চারণ করছে না, বিশ্রী গালাগালি। কিরে ভাই, আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি করলো কে? একটু উপরে যায় দেখি সে আরও প্রায় মানে 1-1.5 বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায়। আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই, আমার এত মানে সময় নাই। এখন আমি কি করব? আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছেন আমি ধরতে পারি নাই, একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছে, বা একজনের সাথে কথা বলছে, আরেকজনকে বলছে, আরেকজন কল করেছে আরেক ফোনে, হচ্ছে ভাই একটু পরে কল দিচ্ছে, ওনার সাথে 1 ঘন্টা কথা বলেছে, ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে, আমি কল করতে পারি নাই। এইটুক কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয়, অনেক গুরুত্বপূর্ণ কাজ করি, একা মানুষ। অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত। সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে, ভাই আপনাকে অনেক ভালোবাসি, ভাই আপনার সাথে কথা বলতে চাই, ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন, প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন। সব শেষ লিখেছে, যা জঘন্য গালাগালি সব দিয়েছে। আমার দোষটা কি বলেন তো? আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই, ওই লোককে আমি মেসেজ রিপ্লাই দিই নাই, এটাই হচ্ছে দোষ। এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু। ভাই আমি তো পলিটিক্স করব না, আমি বিপ্লব করতে এসেছি। এখানে যেটা করি না এটা বিপ্লব করি। এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো খারাপ পরিস্থিতি বলেন, ভালো পরিস্থিতি বলেন, যেই পরিস্থিতিতেই হোক, এই দেশের মানুষকে সব সময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করব।
আমাদেরকে কেনা যাবে না। এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন, কিছু করার নাই তো। আপনি যদি আজকে ধরেন একটা জিনিস, আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে, সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, আপনি আমাকে যা মনে চায় তাই করবেন, কিছু করার নাই তো। কিছু করার আছে? আপনি আমার বিরুদ্ধে 2টা ভিডিওতে কথা বললেন, ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন, সমস্যা নেই। কিন্তু একটা জায়গায় মাথায় রাখেন, আমাকে বিএনপির লোক বলে হইলো শিবিরের লোক, আর শিবিরের লোক বলে ও হইলো বিএনপির লোক। আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ। আমার বলে আমি উবার চালাই, কিন্তু আমি অসৎ এটা কিন্তু বলে না। আমার অনেক অবৈধ টাকা আছে এইটা কিন্তু বলে না। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। অতএব আপনি আমারে যদি মনে করেন আমারে খারাপভাবে উপস্থাপন করছেন, আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন। আপনার আছে না, 2 টাকায় বিক্রি হওয়া, তোর মাসে মাসে বিরিয়ানির থেকে ভাগ নেওয়া। শাহেদ, তোর বাপ ইশরাককে যা জিজ্ঞেস কর, তোর ইশরাক বাপেকে যা জিজ্ঞেস কর, ভাই ইলিয়াসের কোভিডের পরপর আপনাকে করছিল, গেছিলেন, যা চেয়ারম্যান মহোদয় বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যায় আছে, তো ওরে একটু দেখে টেকে আইসো। তো চেয়ারম্যান বলছে যেহেতু ইশরাককে, উনি আসছেন আমার সাথে দেখা করতে, যে ইলিয়াসের সাথে যেন দেখা করে আসি। তো ইশরাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করে কি করবো, তো ইলিয়াস ভাইয়ের একটু উপকারও করে যায়, একটু আর্থিকভাবে কিছু যদি লাগে। তো ইশরাক ভাই টাকার খাম একটা নিয়ে আসা মানে ভালোবাসা, যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না, ভালোবেসে তারপরে ইশরাক ভাই এসে বলছে, ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যার ভিতরে আছেন, তো করেন, এটা রাখেন। তোর বাপেরে যা জিজ্ঞেস কর, তোর বাপ দিতে পারছে কিনা, যা তোর ইশরাক বাবাকে গিয়া জিজ্ঞেস কর, ভিডিওতে কথা বলছে। তোর বাপকে এত সহজে কিনা যায় না, অনেক কষ্ট করে থাকে এইখানে। যদি প্রয়োজনে এখানে বহুত টাকা লোন হয়েছে, আস্তে আস্তে শোধ করেছি, সেটা আবার দাঁড়িয়েছি। উবার চালায়া, কফি বিক্রি করা, পিজা ডেলিভারি দিয়া, অনলাইন বিজনেস করা, ইউটিউবে টাকা দিয়া, নানানভাবে করেছে। আল্লাহ যেইভাবে রেখেছে না, অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা, আর যদি নাকি কি বলে কাজ করে খাওয়া, এটারে নিয়ে যদি নাকি তুই মানুষকে ভুল বুঝাইতে চাস, মানুষ তো বুঝবে না। এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে, মানুষ কেন আমার ভিডিও দেখে, মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে, আসিফ নজরুলকে সাপোর্ট করে না, এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ। ওই আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইলো গোলাম ময়লা রনি, এই 4-5 জন হইলো গিয়া, আরেক চাঁদাবাজ আছে 2টা, ওই 2 চাঁদাবাজ, এগুলি বিভিন্ন ফ্যাক্টরি থেকে সমানে চাঁদা খাইছে। আরে বেটা, আমেরিকায় থাকিস, কানাডায় থাকিস, তোর পোলাপাইন হবে 2 দিন পরে, তোর এটির চিন্তা নাই? এদের পেটের মধ্যে যে এগুলি ঢুকাইতেছিস, এটা তো বের হবে। তোদের মতো এরকম এই ধরনের এই সোকল্ড এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপান রে, ওই ঢাকা যখন কিনা 21 টিভিতে চাকরি করতাম, তখন মা দিবস, বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে, সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপান থাকে। আমাদের মতো যারা গরিব মানুষ না, তাদের পোলাপান কোনোদিন, রিক্সাওয়ালার পোলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না, তোদের মতো পয়সাওয়ালা পোলাপানে, কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে। একটু হিসাব করে দেখ, সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে, যেই লুটপাট করেছে, তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই। বস্তায় বস্তায় টাকা দিচ্ছে, ঘুষ বস্তায় বস্তায়, গাড়িতে করে টাকা নিচ্ছে, সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে। খোঁজ নিয়ে দেখ, বাড়ির ভেতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার, এই ওই কারেন্সি টাকা এইভাবে সব করা রয়েছে। টাকা একদিনে সরাইতে পারতেছে না, সময় নিয়ে 1 দিন 2 দিন 3 দিন অল্প অল্প করে সে টাকা সরাচ্ছে। যা খোঁজ নিয়ে দেখ, টাকা দিয়ে করবে কি? আরে বেটা, সম্মান আর টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না। এখন পাবলিকের বিরুদ্ধে লাগছিস, পাবলিক হইল গিয়া সব অসহায় গরিব, পাবলিক মূর্খ, পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের। দিস ইজ সিমটম অফ আওয়ামী লীগ ফ্যাসিজম। অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে, সেদিন ইলিয়াস মানে পুরানা 100% আসিফ নজরুলের ফেসবুকে যায়, ইউটিউবে যায়, যান কমেন্ট পড়েন, আর আমার কমেন্ট পড়েন। আমি যেদিন দেখব
মানে 100 বা 50% না, 30% মানুষ যেদিন আমাকে নিয়ে গালাগালি করবে, আমাকে যেদিন বাজে কমেন্ট করবে, আমার বিরুদ্ধে যাবে, সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না। আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং, অতএব আমাকে এখান থেকে লিভ নিতে হবে, আমি ঠিকমতো পারছি না। সো আপনি যেটা বলছেন, আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল আর জায়েদ টেকদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধরে একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙ্গার নিচের ঘাম টাম খাওয়ার জন্য বসে আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন। কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরও আমার পক্ষের মানুষজনও তো আছেন, তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে, আমি কাউকে বলি নাই, একজনকেও বলি নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন, আমার পক্ষে কাউকে বলি নাই। তো তাদেরকে বলবো যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান, তাদেরকে বলবো যে ভাই, আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই। ব্যক্তিগত আক্রমণ তারা করেছে, তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল 15 বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই। কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল, মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল, তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। এটা কি আক্রমণ? তারেক রহমান কি প্রতিষ্ঠান, কোম্পানি? খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি, তারা নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে? কি বলে নাই সেটা বলেন। খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক 2 কোটি টাকার এতিমের টাকা আত্মসাৎ থেকে শুরু করে কি বলে নাই সব বলা হয়েছে। ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না? জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে, এটার নাম ব্যক্তিগত আক্রমণ না? আমি মনে করি না, কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না। যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে তাদের কোনো ব্যক্তি জীবন নাই, তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে, যেই অভিযোগ আসুক, প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি। যে বলবে, যার যেমনে বলবে, আমার সাথে আসবে, আসে সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক, সে আসবে বলবে যে আমার সাথে বসতে চায়। যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো, বসে তারপরে পূজায় দিব যে কার দোষ কার ভুল কি হয়েছে, আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সব কিছু জবাব দিব। কিছু বলি না, অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলার দরকার নেই, বলে লাভ কি? যে যার যার মতো থাকুক, ওগুলো নিয়ে কোনো কথা বলি না। অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনি, অনেক অভিযোগ শুনে হাসি শুধু, যে ঘটনা কি আর বর্ণনা হয়েছে কি, ওইটা নিয়ে যদি কোনোদিন যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হইতে আসে, কেউ যদি করতে আসেন, আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি, একদমই ট্রান্সপারেন্ট। তো এটাই যেটা বললাম, যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি। দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব, সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই। সো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে। যেদিন শুনবেন যে নিউ ইয়র্কে আমার বিশাল আকারে শাহেদ আলমের মতো 2-3টা বাড়ি, 4টা গাড়ি, তারপরে এইসব মানে লাক্সারিয়াস জীবন যাপন করতেছি, সেদিন মনে করবেন যে আমি গন, আমি আর ঠিক নাই, আমি ভুল পথে চলে গিয়েছি। অতএব ওই জায়গায় কোনোদিন যাব না। আপনাদের কাছে অনুরোধ যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি, যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি, এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি, তারা বাধ্য করেছে। এবং বিএনপিকেও বলবো যে বিএনপির লোকজন যারা আছেন তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে, একটা ভবিষ্যৎবাণী করে যাই সব শেষে। অপেক্ষা করেন, এপ্রিল মের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে, এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম। তো তারা কি করবে, আসিফ নজরুলরা কি করবে? আসিফ নজরুলরা এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে। সব শেষ এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো, জানেন কে? এই প্রথম আলোর প্রোডাক্ট। নাম বললাম না, বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে তদবির করা হয়েছে আরেকজনকে, বিএনপির কথা শোনা হয় নাই। আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে। সো তারা তাদের লোকজনকে বিশেষ জায়গায় বসাচ্ছে। অডিটের যে ডিজি আছে, অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন? সব অডিটের সব কাগজপত্র তছনছ করে ফেলছে। আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে সব কিছুতেই আপনার আপিল করা যাবে। মানে নর্মালি তো আপনার রায় হবে, রায় হলে তারপর আপিল, সব কিছুতে আপনি মনে করেন আপনি একজন সাক্ষী করবেন, ওনার সাক্ষ্য দিয়েছে, ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন, এই মামলা করতে 5000 বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন। এগুলো সে করছে, আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে। অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলবো, আমার পক্ষে আপনাদের করার দরকার নেই। আমি দিন শেষে কে ওইটা আপনারা টের পেয়ে যাবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন। কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানানভাবে পায়তারা করবে। বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি, বিএনপির নামগুলো নাই বললাম, অনেকের নাম আপনারা জানেন। জামায়াতের একজনের কথা বলি, জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের, ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন, কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন। সো এইরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা করবে। এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনার দলের ভেতরে যারা এই ভারতের এই তাবেদার রয়ের এজেন্ট, তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন। সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন। আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না, দুই দলকে আমরা একই জায়গায় চাই। তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে, ভিন্নতা থাকবে, তারা নির্বাচন করবে, নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত, এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে। তো সবার কাছে অনুরোধ, আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানায় দিবেন যে আসিফ নজরুল ইলিয়াস হুসাইন কোনো ব্যক্তি আক্রমণ, কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই। আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চেয়ে শেষ করি। বিডিআরের জওয়ানদেরকে জানুয়ারির 9 তারিখে শুনানি আছে, ছেড়ে দিতে হবে। 2-4 জনকে না, সবাইকে। যতটুকু শুনলাম কয়েকজনকে ছাড়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। যারা মূল ঘটনা জানে বিডিআরের, তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরও চেষ্টা করছে। সবাইকে ছাড়তে হবে, এই মামলা খারিজ করতে হবে, এই মামলা পুরো খারিজ করতে হবে। নতুন মামলা হবে, বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে, এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল, কর্নেল হাসিনুর রহমান, সুমন ভাই, তারপরে ওই যে শোয়েব ভাই, তারপরে ওইদিকে যারা আছে, এদেরকে এটার সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে। কারা কারা এগুলো করেছে। এখন সেনাপ্রধানের পাশের ওই মেজর জেনারেল, ওই লেফটেন্যান্ট জেনারেল, এরা না, এদেরকে দিয়ে ওই কমিশন হবে না। যারা গুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন। যেই সব পরিবার আলেমদের যাদের গুম করে রাখা হয়েছিল, তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত হইতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেই সব পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষরদের হয়ে কাজ করছে, আগে কাজ করতো, এখনো কাজ করছে, হত্যা মামলার আসামি, তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে। ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত, তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে। যারা মারা গিয়েছিল 5 লাখ টাকার খয়রাতি না, তাদেরকে 5 কোটি, অন্তত 1 কোটি টাকা তাদেরকে দিতে হবে। সো এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদের সামনে আসতে হবে। যদি না আসে, তাহলে কে আমারে কি বললেন, জামায়াতের আমির বললেন না তারেক রহমান বললেন, আমি কোনোটারে কেয়ারও করি না। যদি এই জায়গাগুলো যদি ঠিক করে দেন, আমি জামাতের আমিরের পায়ে ধরে বসে থাকবো, তারেক রহমানের পায়ে ধরে বসে থাকবো, কোনো সমস্যা নেই আমার। কিন্তু এই জায়গায় কোনো ছাড় না, কোনো ছাড় দেওয়া যাবে না। এই 15 বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য না। 5 জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না, ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন, দেশে এসে এই করেন। দেশে এসে আপনি যে বলেন না আমারে, রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমারে বলে না। আপনি যিনি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই। আমি ইলিয়াস 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি, একা, ওইখানে থেকে কখনোই কম্প্রোমাইজ করি নাই, আজকেও করছি না, ভবিষ্যতেও কোনোদিন করবো না। খলিল বিরানির থেকেও 1000 টাকা ভাগও নিব না। উবার চালায় খাইতে হইলে না, আরও যদি মাটি কাটতে যদি হয় আমেরিকায়, মাটি কেটে খাবো। শাহেদ আলম, তুমি আমারে নিয়ে উবার ড্রাইভার বলো, না কফি বিক্রেতা বলো, ডেলিভারি ম্যান বলো, যা মনে চায় বলো, আমি চুরি করি না, বিরানির থেকে 1000 টাকা ভাগ নেই না। আল্লাহ হাফেজ।